নিউট্রিশন ডিউরিং অ্যাডোলেসেন্স পড়তে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে প্রত্যেকে আমরা এতদিনে জানি যে আমরা নিজেরা প্রত্যেকে অ্যাডোলেসেন্স থেকে আমরা অ্যাডাল্টে পৌঁছে গেছি। অ্যাডোলেসেন্স কোন বয়সটাকে বলা হয় না, অ্যাডোলেসেন্স সেই বয়সকেই বলা হয় যে বয়সে আমাদের WHO গাইডলাইন্স অনুযায়ী প্রত্যেকটা ছেলে বা মেয়ের বয়স থাকে 10 থেকে 19। এই বয়সটাতে কি হয় না, বডির মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ ঘটে। কি কি চেঞ্জ হয় না, বডির মধ্যে ফিজিক্যাল চেঞ্জ হতে পারে, বায়োকেমিক্যাল চেঞ্জ হতে পারে, ইমোশনাল চেঞ্জ হতে পারে। তো এই বয়সটা এমন একটা পিরিয়ড, দ্যাটস আর কল্ড দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। যখন শৈশব আর অ্যাডাল্টহুড মানে কি বলবো, অ্যাডাল্ট বা অ্যাডাল্টহুড, এই দুটো সময়ের মধ্যবর্তী অবস্থাকে বলা হয় অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে গ্রোথ ভেলোসিটি ভীষণ বেশি হয়, ছেলে বা মেয়েরা প্রচন্ড দ্রুত গতিতে বড় হতে থাকে। এই সময় দেখা যায় যে মেয়েদের যখন ছেলেদের বয়স 12 থেকে 15 বছর থাকে, তখন তাদের যা গ্রোথ ডেভেলপমেন্ট হয়, সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছরের মধ্যে ফিনিশ হয়ে যায়। ছেলেদেরটা আরেকটু বড় পর্যন্ত হতে থাকে। মেয়েদের ন্যাচারালি অ্যাডোলেসেন্সের যে গ্রোথ সেটা 10 থেকে 13 বছরের মধ্যেই মেনলি হয়। ঠিক আছে। আর দেখা গেছে যে এই সময় সব থেকে বেশি ইনক্রিজ ডিমান্ড থাকে এনার্জি, প্রোটিন, মিনারেলস এবং ভিটামিনের। আমরা জানি যে যেহেতু এরা বাড়ন্ত বাচ্চা, এদের বডিতে সবকিছুরই ডিমান্ড বেশি থাকবে। এবার দেখা যাচ্ছে যা ডাইমেনশনাল চেঞ্জ অ্যান্ড চেঞ্জেস ইন ম্যাচুরেশনাল টাইমিং ওভার দ্য জেনারেশন আর কল্ড সেকুলার চেঞ্জ। তো হোয়াট ডু ইউ মিন বাই সেকুলার চেঞ্জ? সেকুলার চেঞ্জ কাকে বলে না, সেকুলার চেঞ্জ তাকেই বলে যে সময়ে মানুষের বডিতে একটা ড্রাস্টিক চেঞ্জ ঘটে। তোরা ভেবে দেখ, অ্যাডোলেসেন্স পিরিয়ডের আগে যখন তোরা ছোট ছিলিস, ক্লাস 1 মানে 3-4-এ পড়তিস বা 5-এ পড়তিস, হঠাৎ করে 7-8-এ এসে তোদের মধ্যে কতটা পরিবর্তন ঘটেছে, এবং সারা জীবনে ওই পরিবর্তনটা আর কোনোদিন ঘটবে না। তো যে পরিবর্তনটা মানুষের জীবনে একটা ড্রাস্টিক পরিবর্তন ঘটিয়ে দেয়, তাকে বলা হয় সেকুলার চেঞ্জ। ওকে। তো এই সময়, এই জন্য এই পিরিয়ডটাকে সেকুলার রেফারিং টু সাকসেসিভ পিরিয়ড অফ টাইম। যে বয়সে বাচ্চাদের এনার্জি, প্রোটিন, মিনারেলস, ভিটামিনের রিকোয়ারমেন্টটা সব থেকে হাই আপ হচ্ছে, সব থেকে বেশি লাগছে, সেই সময় যদি তারা ফুলফিল অ্যামাউন্ট অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গ্রোথ, যেহেতু তাদের গ্রোথ স্পার্ট সব থেকে দ্রুত গতিতে তাদের বডিতে ডেভেলপমেন্ট গ্রোথ হতে থাকে, তারা যদি প্রপার নিউট্রিশন না খায়, তাহলে কি হবে, তাদের সাকসেসিভ গ্রোথ রেট হবে না। দেখবে অনেক অ্যাডোলেসেন্সদের আছে, মানে কি হয়, তাদের হাইট ওয়েট ঠিকঠাক থাকে না, গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকঠাক থাকে না, খুব রোগা পাতলা থিপথিপে চেহারা থাকে, একদম বাচ্চাদের মতো থাকে, দেখে বোঝা যায় না। ঠিক আছে। তো এগুলো ডিপেন্ড করে টোটালটাই নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের ওপর। এবার আমরা চলে আসছি, আমি যদিও আমার স্টাডি মেটেরিয়াল তোদের কাছে পৌঁছে গেছে, সেখানে তোরা দেখেছিস, এই ডেসক্রিপটিভ জিনিসটাকে আমি বুলেট আকারে লিখে দিয়েছি তোদের, যাতে অনেক কম সময়ে অনেকটা জিনিস কভার আপ করতে পারিস আর মনে রাখতে পারিস। আমরা প্রথমেই পড়বো যে এনার্জি নিড, নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, তার মধ্যে এনার্জি। আমরা জানি যেহেতু এটা বাড়ন্ত বয়স, এই জন্য এখানে কি হয়, ডিমান্ড অফ গ্রোথ অ্যান্ড এনার্জি এক্সপেন্ডিচারটা বেশ বেশি থাকে। তাহলে ক্যালোরি রিকোয়ারমেন্ট যেহেতু বাড়ছে, তার মানে আমাকে বাকি খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে। Although individual need vary, girls consume fewer calorie than the boys. এটা ডিপেন্ড করে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা রকম, এবং মেয়েরা তুলনাকৃত দেখা গেছে ছেলেদের থেকে কম ক্যালোরি গ্রহণ করে। ছেলেদের ক্ষেত্রে 2500 থেকে 2600 ক্যালোরি পার ডে রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু সেই সময় তাদের খিদেটা এত বেশি থাকে, তাদের লার্জ অ্যাপেটাইট থাকে, প্রচন্ড বেশি খিদে থাকে, যার ফলে তারা ভীষণ হাঙ্গার হয়, এই খাবো খাবো। দেখবি এই বয়সের ছেলেমেয়েরা বাড়িতে থাকলে বাবা মারা প্রচন্ড পাগল হয়ে যায়, শুধু ভালো ভালো খাবো, এই খাবো ওই খাবো, কি খাবো, মাও পাগল হয়ে যায়, বাচ্চাও পাগল হয়ে যায়। এই সময় তাদের বিশেষ করে ভাত রুটি মুড়ি যা খেলো ডিনারে, লাঞ্চে তো হয়ে গেল, স্ন্যাক্স টাইমে সে কি খাবে, এটা একটা মহা ঝামেলা।
তো এই সময় তাদের এত বেশি খিদে থাকে, তারা খেয়ে ফেলে প্রচুর পরিমাণে সুগার, ফ্যাট এবং লো ইন প্রোটিন যে খাবারে আছে। এবার তোরা ভেবে নে এই খাবারগুলো কোনগুলো। তোরা যেগুলো খাস বাজার চলতি, এগ রোল, মোগলাই, তারপর কি সব খাস, মোমো, তারপর পেস্টি, ম্যাগি, ঠিক আছে, যত হাই স্পাইসি ফুড আছে, সুগার আর ফ্যাট, লেজ, কুরকুরে বলতে ভুলে গেলাম, প্যাকেট খুলবি আর ছিঁড়বি আর খাবি, এগুলো তোরা বেশি খাস। তো এই সময় এই সমস্যাগুলো এখান থেকে তৈরি হতে থাকে, ঠিক আছে। এইটা বলেছে যে যখন একটা ছেলে বা মেয়ের বয়স 1 থেকে 3 বছর থেকে 7 থেকে 9 বছর থাকে, সেই সময় ছেলে বা মেয়েদের কিন্তু এনার্জি রিকোয়ারমেন্টটা সমান। কিন্তু যখনই তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন থেকে তাদের ডিফারেন্সিয়েট শুরু হয়ে যায়। দ্য ডিফারেন্স ইন দ্য ক্যালোরি নিড অফ বয়েজ অ্যান্ড গার্লস। Adult, both female and male, require less calorie compared to 18 to 19 years old. বলেছে অ্যাডাল্টের ক্ষেত্রে, অ্যাডাল্ট ছেলে বা মেয়েদের ক্ষেত্রে ক্যালোরি রিকোয়ারমেন্টটা কিন্তু 18 থেকে 19, যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যখন লাস্ট এটা হলো লাস্টে, মানে তিনটে ডিভিশন থাকে, একটা হলো আর্লি, একটা মিডিল, একটা লেট। এটা হলো লেট অ্যাডোলেসেন্ট পিরিয়ড। 18 থেকে 19 বছর বয়সে খিদেটা প্রচন্ড বেশি থাকে অ্যাডাল্ট মেল আর ফিমেলদের থেকে। তো গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি টু দ্য টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট। এই জন্য কি হয় যে এই সময়ে গ্রোথ ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব বেশি থাকে, যার ফলে এনার্জি রিকোয়ারমেন্টটা বাড়ে। বোঝা গেছে কতগুলো ইনফরমেশন আমি এখানে দিয়েছি? আচ্ছা, দেন আমরা আসছি প্রোটিন। প্রোটিন আমরা বারবার বলেছি যে ইউজুয়ালি প্রোটিন কত লাগে, 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। দ্য প্রোটিন ইনটেক ইউজুয়ালি এক্সিড 1 গ্রাম পার কেজি বডি ওয়েটের থেকে একটু বেড়ে যায় অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে। আমরা বলেছি যে পার কেজি বডি ওয়েটে 1.3 1.4ও আমরা এই সময় দিতে পারি, কিন্তু এটা দেখতে হবে যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন, তার নিড কেমন, দিস মিট গ্রোথ নিড, তার গ্রোথটা কেমন, সেই প্রোটিনটা যে খাবে সেটা তার গ্রোথ যেটা হচ্ছে সেটাকে ফুলফিলমেন্ট করতে পারছে কিনা। and for the pubertal changes in both sexes and for the developing muscle mass in boys. কেন বেশি লাগছে না, ছেলেদের ক্ষেত্রে এই বয়সে আমি বলেছি মাসেল ডেভেলপমেন্ট বাড়তে থাকে, এবং মেয়েদের ক্ষেত্রে কি হতে থাকে, মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হতে থাকে। দুজনের ক্ষেত্রে দুরকম শারীরিক পরিবর্তন আসে, দুজনের ক্ষেত্রেই এই জন্য প্রোটিন রিকোয়ারমেন্টটা বাড়তে থাকে। But in the gradual differences in their requirement from the age of 10 years when the boys have a higher requirement compared to the girls. 10 বছর বয়সের পর থেকে ছেলে বা মেয়েদের মধ্যে প্রোটিন রিকোয়ারমেন্টের মাত্রা মেয়েদের থেকে ছেলেদের বেশি হয়, কারণ মাসেল মাস ডেভেলপমেন্ট হতে থাকে। মেয়েরা কি হয়, সফট দেখতে হয়, একটু তাদের ফ্যাটটা তাদের বডিতে রিকোয়ারমেন্ট বেশি হতে থাকে, ফ্যাট জমতে থাকে। আর ছেলেদের কি হয়, মাসেল মাস ডেভেলপমেন্ট হতে থাকে। এটা আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেটা আমরা কেউ ক্রিয়েট করিনি, ঠিক আছে। বিটুইন 10 থেকে 12 বছর, বিটুইন 10 to 12 years, the requirement of protein for girls is higher. 10 থেকে 12 বছর বয়সের পর থেকে মেয়েদের, ছেলেদের তখন আর অতটা লাগছে না, মেয়েদের তখন প্রোটিনের রিকোয়ারমেন্টটা বাড়ছে, এবং লেটার বয়েজ রিকোয়ার মোর দ্যান গার্লস অফ দ্য সেম এজ। মানে লেটার মানে কত, 18 থেকে 19 বছর বয়সে তখন ছেলে আর মেয়েদের ক্ষেত্রে প্রোটিন রিকোয়ারমেন্টটা আবার সেম হয়ে যাচ্ছে। তাহলে একবার রিকল করি যে 1 থেকে 3, 7 থেকে 9 এই সময় একই থাকছে। 10 বছর বয়সের পর থেকে মেয়েদের থেকে ছেলেদের প্রোটিন বেশি লাগছে। আবার 12 বছর বয়সের পর থেকে মেয়েদের প্রোটিন বেশি লাগছে ছেলেদের থেকে। আবার 18 থেকে 19 বছর বয়সে এসে তখন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রোটিন রিকোয়ারমেন্টটা কিন্তু কি হচ্ছে, আমাদের সেম হয়ে যাচ্ছে। এবার আসছি মিনারেলস। মিনারেলস এর মধ্যে আমরা জানি যেহেতু গ্রোথ আমাদের বেশি হচ্ছে, তাহলে কোন মিনারেলসটা সব থেকে বেশি দরকার, বল। ক্যালসিয়াম। ভেরি গুড।
ক্যালসিয়াম সবার আগে দরকার। তাহলে দেখ এখানে লেখাই আছে 500 থেকে 600 mg ক্যালসিয়াম ইজ নিডেড ডিউরিং অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স পিরিয়ডে 500 থেকে 600 mg ক্যালসিয়াম লাগে, যেটা টিল অ্যাডাল্ট, টিল প্রেগন্যান্সি, টিল ল্যাকটেশন। নর্মাল পার্সনদের ক্ষেত্রে এটাই লাগে। এটা শুরু হয়ে যাচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের থেকে, ঠিক আছে? কেন কিনা বোন গ্রোথ তাদের এই সময় কি হয়, ডিমান্ড ক্যালসিয়াম, বোন গ্রোথ যেহেতু হতে থাকে তাই ক্যালসিয়াম রিকোয়ারমেন্টটা বাড়তে থাকে। অ্যাডোলেসেন্টস হু হ্যাভ লেস বোন মিনারেল ডেন্সিটি, যারা প্রপার ক্যালসিয়ামটা ইনটেক করছেন না, তাদের কি হচ্ছে না, দে আর সাসেপ্টেবল টু অস্টিওপোরোসিস লেটার ইন দ্য লাইফ। তখন তাদের 20-25 বছর বয়সের পর থেকে তাদের কি হচ্ছে, বোন ডেন্সিটি কমছে। বোন ডেন্সিটি কমলে কি হবে, ডিউ টু সি or he suffer from the osteoporosis or osteoarthritis or any kinds of the bone deformities problems, they suffer from the bone deformities problem. And এই সময় আর কোন মিনারেলসটা বেশি লাগে? আয়রন। ভেরি গুড, আয়রন। আয়রন আর ক্যালসিয়ামটা, হ্যাঁ, এই দুটো সব থেকে বেশি লাগে আর ভীষণ জরুরি। আয়রন নিডেড ফর দ্য হিমোগ্লোবিন সিনথেসিস, আমরা জানি হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য আয়রন বেশি লাগে। এবং হিমোগ্লোবিন কি করছে না, এই সময় ব্লাডে ভলিউমটা যেহেতু বাড়ছে, মাসেল মাস বাড়ছে, বডি স্ট্রাকচার বাড়ছে, সারফেস এরিয়া বাড়ছে, সেল ডিভিশন হচ্ছে, সো কল্ড ব্লাড ভলিউম বডিতে বাড়ছে। ব্লাড ভলিউম যখনই বাড়ছে তখন কি হচ্ছে, ব্লাডের মধ্যে আরবিসির পরিমাণ বাড়াতে হবে। তো আরবিসি কোথা থেকে তৈরি হয়, আরবিসি কোথায় প্রডিউস হয় না, আরবিসি আমাদের বলো বোন ম্যারোতে, তাই না? বোন ম্যারোতে আরবিসি প্রডিউস হয়। যখন বোন ক্যান্সার হয় তখন কেন বলে যে মানুষটাকে আর বাঁচানো যাবে না, কারণ বোন ক্যান্সার হলে বোনে আমাদের যে অস্থি মজ্জা আরবিসি সেখান থেকে প্রোডাকশন হয়, সেটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করে আর নতুন করে আরবিসি প্রোডাকশন হবে। তো বোন ম্যারো ক্যান্সার হলে তাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। এবং মায়োগ্লোবিন নিডেড ফর দ্য মাসেল গ্রোথ, মায়োগ্লোবিন কোথায় থাকে, পেশির মধ্যে থাকে। তোরা স্কেলিটাল সিস্টেম এইবার নেই না, পরের বার আছে, পরের সেমিস্টারে আছে ফিজিওলজিতে স্কেলিটাল মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা পেশির মধ্যে থাকে মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিন কি করে, অ্যাকচুয়ালি অক্সিজেন মানে আরবিসি কন্টেন্ট, একটা কন্টেনার বলতে পারিস, মানে রক্তে ভরপুর একটা কন্টেনার, আরবিসি ভরপুর, আরবিসি মানে তার মধ্যে আছে রক্ত। তো মায়োগ্লোবিনের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে আরবিসি। আরবিসির মধ্যে কি আছে, আরবিসি কি কাজ করে, ক্যারিং দ্য অক্সিজেন, তাই না? আরবিসির কাজ কি, আরবিসি আমাদের অক্সিজেন কি করে বল, সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইডটাকে ফিরিয়ে নিয়ে আসে, অক্সিজেনটাকে বয়ে নিয়ে যায়। তো এই যে আরবিসি, আরবিসি কি দিয়ে তৈরি হয়েছে, হিম আর গ্লোবিন। হিম পার্ট কোনটা, আয়রন পার্ট, গ্লোবিন পার্ট কোনটা, প্রোটিন পার্ট, এটা নিয়েই তৈরি হয়েছে হিম আর গ্লোবিন। আচ্ছা, তো এই জন্য প্রয়োজন পড়ছে আয়রনের ইনক্রিজ লেভেল, আয়রনটা বাড়ছে। প্রত্যেকটা বুলেট করে 1 লাইনে 2 লাইনে লেখা আছে যাতে তোদের লিখতে অসুবিধে না হয়। The girls need to ensure adequate intake of the iron as they lose 0.5 mg per day by way of menstruation. প্রত্যেক মাসে মেয়েদের যখন মেনস্ট্রুয়েশন হয়, সেই মেনস্ট্রুয়েশনের সময় প্রতিদিন 0.5 mg আয়রন আমরা লস করি প্রতিদিন। তাহলে মিনিমাম পিরিয়ডস কতদিন চলে, 4 থেকে 5 দিন। তাহলে 4 থেকে 5 দিন ইন্টু 0.5 সমান যেটা হচ্ছে, সেটা আমরা সেই ব্লাডটা আমরা প্রতি মাসে লস করছি। এই লস করছি বলে সেটাকে আমাদের কি করতে হবে, কম্পেনসেট করতে হবে, সে ক্ষতিপূরণটাকে আমাদের রিকভারি করতে হবে। যার জন্য আমাদের খাবারের মধ্যে যা আয়রন রিচ ফুড থাকাটা খুব জরুরি এই বয়সে, ক্লিয়ার? আর এই সময় আরেকটা সমস্যা যেটা খুব দেখা দেয়, যেটাকে বলে ফ্র্যাঙ্ক জিঙ্ক ডেফিসিয়েন্সি। এইটা ন্যাচারালি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হয় না। আর জিঙ্ক খাবারের মধ্যে থাকা খুব দরকার, বিকজ জিঙ্ক কি করে, আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ব্রেন যত তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে তুমি তত তাড়াতাড়ি ম্যাচুরিটি জায়গায় পৌঁছাবে। যাদের ব্রেন ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না তারা অনেক বয়স পর্যন্ত দেখবি বাচ্চা থাকে। আমরা বলি না যে এর বয়সের সাথে সাথে ম্যাচুরিটি গ্রোথ করেনি, কেন করেনি,
না এর বডিতে কোনো না কোনো নিউট্রিয়েন্ট বডিটাকে এই ব্রেনটাকে কি করতে পারেনি, ব্রেনটাকে প্রপার ডেভেলপমেন্ট করতে পারেনি, তার জন্য তার ম্যাচুরিটি লেভেলটা ঠিকঠাক হয়নি। এই জন্য জিঙ্কটা ভীষণ দরকার। তো জিঙ্ক কোন কোন খাবারে থাকে রে? জিঙ্ক কি অ্যান্টিঅক্সিডেন্ট? জিঙ্ক কি অ্যান্টিঅক্সিডেন্ট? শুনতে পাচ্ছিস? ভুলে গেছি। জিঙ্ক অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট। সেলেনিয়াম, জিঙ্ক, এরা এরা তো অ্যান্টিঅক্সিডেন্ট। এরা হ্যাঁ ম্যাম, হ্যাঁ। এরা না থাকলে তো আমরা সুস্থ থাকবো না। এগুলো আমাদের প্রতিদিন খেতে হবে, ঠিক আছে? কারণ জিঙ্ক আমাদের ব্রেন ডেভেলপমেন্টেও ভীষণ হেল্প করে। তো আমরা যখন প্রেগন্যান্সি ল্যাকটেশন পড়েছিলাম না জিঙ্ক আমাদের কতটা দরকার। আচ্ছা যাই হোক, ভুলে গেছিস, ভুললে চলবে না। মাঝে মাঝে সময় পেলে ভিডিওগুলো কানে হেডফোন লাগিয়ে চুপচাপ শুনবি, তাহলেই দেখবি এগুলো মনে থেকে যাবে। কারণ এই যে ইনফরমেশন গুলো, এইগুলোই লোকে ভুলে যায়। আর এগুলোই তোদের অন্যজনের থেকে তোদের খাতায় থাকলে সেখানে তোরা নাম্বারটা অন্যদের থেকে একটু বেশি পাবি। এগুলো টিচারদের কনসেন্ট পাওয়ারটাকে টেনে নেয়, যে এইসব কথা লিখেছে মানে তার খাতাটা দ্বিতীয়বার তাকানোর দরকার নেই, এমনি নাম্বার পড়তে থাকে। বোঝা গেছে? এগুলো দেখবি আমার খাতায় খুব ছোট্ট ছোট্ট করে আমার বলে দেওয়া আছে, লেখানো আছে। যাই হোক, তো জিঙ্কটা এই জন্য দরকার। এবং অ্যাডোলেসেন্ট সাফার ফ্রম দ্য পিউবার্টাল ডিলে। যদি জিঙ্ক সে প্রপার না খায় তাহলে কি হবে? পিউবার্টাল ডিলে তৈরি হয়, মেনস্ট্রুয়েশন ঠিকঠাক সময়ে হবে না, ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে না, গ্রোথ হবে না, ম্যাচুরিটি হবে না, ব্রেনের ডেভেলপমেন্ট ঘটবে না। ঠিক আছে, এই সমস্যাগুলো দেখা দেয়। চলো এবার আমরা পড়ছি ভিটামিন। কোন ভিটামিনের প্রয়োজন সব থেকে বেশি পড়ে জানিস অ্যাডোলেসেন্ট পিরিয়ডে? ভিটামিন ই টা, যেহেতু মেনস্ট্রুয়েশন হচ্ছে। ই? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, সব থেকে বেশি যেটা পড়ে সেটা হলো সমস্ত বি ভিটামিন। সমস্ত বি ভিটামিন, থিয়ামিন, রিবোফ্লেভিন, নিয়াসিন, সবাই, প্যান্টোথেনিক অ্যাসিড, সবার দরকার পড়ে। কারণ আমরা জানি প্রতিটা বি ভিটামিন আর হেল্পিং ফ্রম দ্য কোফ্যাক্টর অর কোএনজাইম। আমাদের বডিতে মেটাবলিজমের জন্য প্রত্যেকটা বি ভিটামিনকে দরকার। উইদাউট এনি কাইন্ডস, মানে একটাকে যদি আমরা মিসিং করি তার রোল থেকে আমরা কি হয়ে যাব? বঞ্চিত হয়ে যাব। তাহলে প্রত্যেকটা বি ভিটামিনেরই কিন্তু আমাদের বডিতে রোল আছে, তাই সবাইকে দরকার। ওকে, ক্যালোরি রিকোয়ারমেন্টের সাথে সাথে আমরা জানি বি ভিটামিনের প্রয়োজনীয়তা আমাদের বডিতে বাড়তে থাকে। এছাড়া ফোলাসিন অ্যান্ড বি12 আর ভেরি এসেন্সিয়াল ফর দ্য সিনথেসাইস অফ ডিএনএ এবং আরএনএ। ফোলাসিন এবং বি12, বি12 এর কি? সায়ানোকোবালামিন। ফোলাসিন মানে আমরা জানি ফলিক অ্যাসিড। এরা সবাই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিকে প্রিভেন্ট করে, সবাই কিন্তু আমাদের বডিতে আয়রন ফর্মেশনে সাহায্য করে। এই জন্য এদেরকে খুব বেশি দরকার। আর একটা দরকার, সেটা হলো বি6। বি6 বেসিক্যালি দরকার মেয়েদের জন্য, খুব দরকার। কেন কিনা এরা কি করে যে এই বি6 প্রি মেনস্ট্রুয়াল টেনশন, অ্যাডোলেসেন্টদের এটা একটা বিরাট বড় টেনশন। আমার যে প্রজেক্ট টিম কাজ করছে তারা জানে যে এই সময় কত রকম সমস্যার শিকার হয়। সেই সমস্যাগুলো নিবারণের জন্য প্রি মেনস্ট্রুয়াল যে হেডেক, টেনশন, তারা বি6 যদি খাবারে থাকে এগুলো তাদেরকে বোঝাতে হবে কোন খাবার খেলে পিরিয়ডের ক্যাম্পিংটা কমবে, পেটে ব্যথা কমবে, 3-4 দিন আগে থেকে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, গা গোল্লানো, খিদে না পাওয়া, এই যে নানা রকমের সমস্যা, এগুলো বি6 কিন্তু রিলিভ করে। ওকে, এছাড়া আমরা জানি যে স্কেলিটাল গ্রোথ অ্যান্ড রিকোয়ারমেন্টের জন্য আরেকটা যখন মিনারেলস গুলো লাগছিল তার সাথে একটা ভিটামিনও লাগে, তার নাম হলো ডি ভিটামিন। সেই ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম ফসফরাস অ্যাবসর্পশন হতে পারবে না, তো তাকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরকার। আর কি দরকার না, while the structural and functional integrity of newly formed cell depend on the availability of vitamin A, C and E, ভিটামিন এ, সি, ই এর জন্য কিন্তু এগুলো আমাদের দরকার পড়ে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটের মধ্যে আমরা দেখতে পাবো যে এই সময় ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যাডোলেসেন্টদের একটা বিশাল বড় একটা ড্রাস্টিক চেঞ্জ ঘটে। ঠিক আছে, এই সময়ের ছেলেমেয়েরা বুঝেও বোঝে না, জেনেও জানে না। তাহলে তাদের মধ্যে যে চেঞ্জটা ঘটে সেই
চেঞ্জটা যখন তোরা আমার একদম সেই এনএসএস এর একটা প্রোগ্রামে আমি গেছিলাম, তখন আমি জানি না তোরা কতজন ছিলিস, কিটো ডায়েট নিয়ে বলেছিলাম, সেখানে অ্যাডোলেসেন্টদের ওপরই আমার মেনলি টপিকটা ছিল। তো তখন আমরা অনেক কথা বলেছিলাম, অনেকে ছিলিস অনেকে ছিলিস না। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই এই বয়স থেকে মানুষের শরীরে রোগের বাসা বাঁধতে শুরু করে। কেন কিনা তাদের খিদেটা প্রচন্ড থাকে এবং তাদের জেদ মারাত্মক থাকে এবং তারা ভীষণ একজেদি রাগী টাইপের হতে থাকে, মুখের টেস্ট ফ্লেভার বদলাতে থাকে, তারা বুঝেও বোঝে না জেনেও জানে না, এই সমস্যার জন্য তাদের নানা রকম সমস্যার শিকার হতে হয়। তো সেই কারণে দ্য অ্যাডোলেসেন্ট গার্ল ইজ লেস ফরচুনেট, মানে সত্যিই তারা লেস ফরচুনেট, এত কিছু জানার পরেও তারা সেগুলোকে কাজে লাগায় না। এই কি কারণ? নাম্বার ওয়ান, আর physiological sex difference association with fat deposit during this period and comparative lack of physical activity, she may gain weight easily। মানেটা কি বোঝা গেল? বলেছে ফিজিওলজিক্যাল সেক্স ডিফারেন্স মানে ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রেই এই সময় বডিতে ফ্যাট ডিপোজিট হতে থাকে। কারণ কিনা এই বয়সী ছেলে মেয়েরা খুব কম কাজ পরিশ্রম করে, এর ফলে তারা আস্তে আস্তে ওবেসিটির শিকার হতে থাকে। আমরা জানি ওবেসিটি কত রকমের ডিজিজকে ক্যারি করে। দেন আমরা দেখতে পাচ্ছি নাম্বার টু, সোশ্যাল। হ্যাঁ, ম্যাম স্লাইডটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছিস না? দেখা যাচ্ছে তো ম্যাম, দেখা যাচ্ছে। তাহলে ইয়ের মনে হয়, তোর মনে হয় নেটের প্রবলেম হচ্ছে, বুঝলি, একবার রিজয়েন কর, বুঝলি? পাখিরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ম্যাম। ঠিক আছে। দেখ, নাম্বার বি কি বলেছে, যে সোশ্যাল প্রেসার অ্যান্ড পার্সোনাল টেনশন কনসার্নিং ফিগার কন্ট্রোল উইল cause her to follow unwise self-imposal crash diet for weight loss। এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে থাকে যে আমাকে মানে ফিগারটাকে মেনটেন করতে হবে, তার জন্য ইচ্ছে গেলে ইচ্ছে না গেলে অনেক কিছু জিনিস তাদেরকে চেপে ধরে, তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা ক্র্যাশ ডায়েটে নিজেদেরকে অভ্যস্ত করার চেষ্টা করে, ওয়েট লস করে জিরো ফিগারে আনার চেষ্টা করে। এই সমস্যাগুলো তাদেরকে কিন্তু বেশ ক্ষতির দিকে ঠেলে দেয়। নাম্বার সি কি বলেছে, যে সেলফ স্টারভেশন মে রেজাল্ট ইন কমপ্লেক্স and far-reaching eating disorder like anorexia nervosa and bulimia nervosa। দিনের পর দিন স্বেচ্ছায় খাবার না খেয়ে ওজন কমানোর যে টেন্ডেন্সি, তার ফলে তৈরি হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা অ্যান্ড ইটিং বেজ ডিসঅর্ডারস। এই তিন রকম সমস্যা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে খুব খুব কমন। এবং এগুলোকে আমরা আইডেন্টিফাই করব কি করে? আগামী দিনে আমরা যখন ডায়েটিশিয়ান হব, কাউন্সিলিং করব, বুঝবো কি করে যে এই পেশেন্ট অ্যানোরেক্সিয়া নার্ভোসার শিকার, এ বুলিমিয়া শিকার, এ ইটিং বিচ ডিসঅর্ডারের শিকার, আমি তাকে কিভাবে হ্যান্ডেল করব? বা এই ধরনের সমস্যা হলে তার সাইকোলজিক্যাল কি চেঞ্জ হয়, তার ফিজিওলজিক্যাল কি চেঞ্জ হয়, তার ডায়েটে কি পরিবর্তন করা উচিত, এগুলো আমাদের জানতে হবে। চলো আমরা নেক্সট জায়গায় যাই। এবার আমরা দেখব যে ডায়েটারি গাইডলাইন্স। এটা তো খুব সহজ জিনিস, যে এই সময় তারা কি খাবে আর কি খাবে না, একটু তোদের কাছ থেকে শুনি, পরপর বলে যা এক একজন একটা করে। ম্যাম, এই সময় বাইরের খাবার বেশি খাওয়া চলবে না, সবসময় মানে বাড়ির খাবারে অভ্যস্ত থাকা উচিত। ওকে, পরপর। ম্যাম, প্যাকেট খাবারটা খাওয়া চলবে না। আচ্ছা, ম্যাম, সব। তারপরে আয়রন রিচ ফুড খেতে হবে। হ্যাঁ, ভেরি গুড। তারপর? বেশি তেল মশলা যুক্ত খাওয়া চলবে না। হুম, ঠিক। তারপর? ডায়েটারি ফাইবারটা রাখতে হবে প্রত্যেক দিনের খাবারের সাথে।
ঠিক। আর ম্যাম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও সেই টাইমে দিতে হবে। একদম, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, এবার আমি একবার এতে বলে নিই। প্রথমে যেটা বলতে হবে, অ্যাডিকুয়েট ওয়েল ব্যালেন্স নিউট্রিশিয়াস ফুড খেতে হবে ডিউ টু প্রিভেন্ট ওবেসিটি or আন্ডার নিউট্রিশন, নাম্বার 1। নাম্বার 2 কি, এনাফ ক্যালসিয়াম রিচ ফুড খেতে হবে, বিকজ কি করে এটা প্রিভেন্ট করবে যে ডিলেজ অনসেট অফ অস্টিওপোরোসিস। নাম্বার 3, নো মিল অফ দ্য ডে শুড বি মিস, সারাদিনে কোনো খাবার বাদ দেওয়া যাবে না। ফুড শুড বি কালারফুল অর অ্যাট্রাকটিভ, একঘেয়েমি যাতে না লাগে, মনোটনি না হয়, বিভিন্ন কালারফুল খেতে সবজি, শাকসবজি, ফলমূল খেতে হবে। দেন অ্যাভয়েড এমটি ক্যালোরি ফুড সাচ অ্যাজ কার্বোনেটেড বেভারেজ, এই কোকা কোলা, কোল্ড ড্রিঙ্কস, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আয়রন রিচ ফুড মে বি ইনক্লুড ইন দ্য ডায়েট টু প্রিভেন্ট অ্যানিমিয়া। ক্যালোরি অ্যান্ড প্রোটিন রিচ ফুড শুড বি টেকেন টু সাপোর্ট গ্রোথ স্পার্ট, আমরা জানি। Include fruits and vegetables in the diet to meet the vitamin, minerals and fiber requirement. Next, eating habit should be independent of emotions. ঠিক আছে, অনেক সময় ইমোশনালি আমি বন্ধুদের সাথে প্রতিদিন বিকেল বেলায় বাইরে খেয়ে নিলাম, ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। Parents should encourage the adolescents, both boys and girls, to cook at home nutritious and tasty food. নিজেদের রান্না করতে হবে, যেটা নিউট্রিশনের স্টুডেন্টরা করে, নিজে হাতে রান্না করলে সেই খাবারের প্রতি তার ভালোবাসা জাগে এবং খাবারটা সে নিজে বাড়িতে বানিয়ে খেতে চায়, এই অভ্যেসটা তার গড়ে ওঠে। যেমন বাড়িতে গাছ লাগালে সেই গাছের প্রতি আমাদের একটা যত্ন থাকে, সেরকম বাড়িতে খাবার বানাতে শুরু করলে, আজকে এটা বানালি, কেউ বললো বাহ দারুণ হয়েছে, তো পরের দিন তোর মাথায় থাকবে আজকে আর একটা অন্য খাবার আমি বানাবো। এইভাবে খাবারের প্রতি তার একটা বন্ডিং গড়ে ওঠে খাবার তৈরি করাতে। হোম বেসড ডায়েট আর বেস্ট ফর চিলড্রেন গ্রোথ, আমরা জানি বাইরের খাবারের থেকে বাড়ির খাবার বেশি আমাদের শরীরের জন্য ভালো। Adolescents need to be encouraged to be physical activity, particularly outdoor games. In physical activity regulate appetite. বাইরে খেলাধুলার প্রতি আগ্রহ জাগাতে হবে, যাতে করে আমাদের খিদেটা বাড়ে। বাড়িতে বসে বসে গেম স্পোর্টস, এই মোবাইলে গেম খেললে হবে না, বাইরে একটু বেরোতে হবে, লাফাঝাপা করতে হবে, যাতে আমাদের এনার্জি খরচা হয় এবং এনার্জি খরচার জন্য আমাদের খিদেটা পায়। বোঝা গেছে? এগুলো হলো ডায়েটারি গাইডলাইন্স। তো যদি পরীক্ষায় কোয়েশ্চেন্স আছে, রাইট দ্য ডায়েটারি গাইডলাইন্স অফ অ্যাডোলেসেন্স, যে যতগুলো পারবে লিখবে। ঠিক আছে, চলো এবার আমরা আসছি আসল জায়গায়, যে নিউট্রিশনাল প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় কি কি সমস্যা হয়? প্রথমে যে সমস্যাটা হয় ওবেসিটি, আমরা দেখলাম যে ইমোশনালি আমরা অনেক খাবার খেয়ে ফেলি, অনেক খাবার বর্জন করি, যে অনেক খাবার খেয়ে ফেলি, তার মধ্যে যে খাবারগুলো খাই সেগুলো সবগুলোই বাজে খাবার, তো যার ফলে যা হবার সেটাই হয়। তো চল দেখা যাচ্ছে যে ওবেসিটি এই বয়সে ভীষণ ভীষণ কমন। সো চিলড্রেন আর এক্সপোজ টু হাই ক্যালোরি, হাই ফ্যাট, দ্যাট আর রেডিলি অ্যাভেলেবল অ্যান্ড হেভিলি অ্যাডভার্টাইজড অ্যান্ড ডেলিশিয়াস। কোন খাবারগুলো টিভিতে অ্যাড দেয়? আমি তোদেরকে আগেও বলেছি, কোনোদিন দেখেছিস তরমুজের অ্যাড দিচ্ছে, পেঁপের অ্যাড দিচ্ছে, দেখেছিস কোনোদিন টিভিতে? না। কি দেখেছিস? যে তরমুজ থেকে বানিয়ে তরমুজের ড্রিঙ্কস তৈরি হচ্ছে, তার মধ্যে কে মিশে আছে? আর্টিফিশিয়াল সুইটনার। রেডিলি ইউজেবল, রেডিলি অ্যাভেলেবল। কখনো ন্যাচারাল ফুডকে কোনোদিন মনে কোশ্চেন এসছে? এবার আসতে থাকবে আমার কোশ্চেনটা শোনার পর। ওই এত অ্যাড দেয়, কোনোদিন তো টিভিতে দেখিনি যে কাঁচা হলুদ খাও, কাঁচা পেয়ারা খাও, ফ্রেশ ফ্রুটস খাও, কোনোদিন তো দেয় না। বলে না তো এই কোম্পানির ফ্রুটসটা খুব ভালো, কই দেয় না তো। সব সময় দেখায় যে খাবারগুলো প্রসেসড হয়ে আমাদের কাছে পৌঁছাচ্ছে। যে কোনো প্রসেস খাবার ইজ ডেঞ্জারাস ইন আওয়ার হেলথ, তবুও আমাদের খাবারটা খেতে হয় প্রয়োজনের জন্য। সে খাবারটা যত কম খাবো তত ভালো। আমরা ম্যাগির 5টা 6টা কোম্পানি দেখেছি ম্যাগি বানাচ্ছে, তাদের অ্যাড দেয়। কই কখনো বলে না তো তারা যে তোমরা স্ন্যাক্স এর টাইমে স্প্রাউটেড ছোলা, কিউকাম্বার এইগুলো দিয়ে একটা কোনো খাবার বানিয়ে খাবে? কোথাও কোনো কোম্পানি অ্যাড দিয়েছে? কোনো দিন দেয় না। এই জায়গাগুলোকে ভাবতে হবে তোদেরকে।
তো স্কিপিং মিলস অ্যাট হোম এইভাবে বাচ্চাদের মানে অ্যাডোলেসেন্টদের কাউন্সিলিং করতে হবে। তোরা যখন আগামী দিনে ডায়েটিশিয়ান হবি তোদেরকে এইভাবে কাউন্সিলিং করতে হবে যে স্কিপিং মিলস অ্যাট হোম অ্যান্ড কনজিউমিং ফুড দ্যাট আর জাঙ্ক। মিল স্কিপিং করা একেবারে তো নিষেধ, চলবে না। এবং কোন ফুডগুলো তারা খাচ্ছে দেখ, ভেরি সল্টি, হাই সুগার, হাই ফ্যাট, দ্যাটস আর মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড দে ক্যান কন্ট্রিবিউট টু গ্রোথ স্পার্টটাকে কি করে আমাদের ওভার মানে গ্রোথ তৈরি করে, যার ফলে আমরা ওভারওয়েট হয়ে যাই। অ্যান্ড ফ্যাট ডায়েট মে বি টেস্টিয়ার দ্যান নন ফ্যাট ডায়েট। আমরা সবসময় জানি ঘি মাখন বাটার মাখানো খাবার যতটা টেস্টি হয়, শুকনো খাবার কি ততটা টেস্টি হয় না? হয় না। তাহলে সেই খাবারগুলো সেখানেই থাকে যেখানে আমাদের ওয়েট গেইন হবে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, হ্যাঁ ম্যাম। and excessive intake of the calorie is less often than cause of lack of exercise. আমরা তখনই বেশি ক্যালোরি খাবো যখন আমরা এক্সারসাইজ করব, আমাদের নিড থাকবে, আমাদের প্রয়োজনের যতটা আমরা ক্যালোরি নিচ্ছি সেটাকে যদি আমি ইউটিলাইজ করতে না পারি, সেই ক্যালোরি কি করবে? ক্যালোরিকে তো তুই হাত দিয়ে টেনে বের করে নিতে পারবি না। যে ভাবা আমার আজকে রিকোয়ারমেন্ট ছিল 1500 ক্যালোরি আর আমি খেয়ে নিয়েছি 2000 ক্যালোরি, 500 ক্যালোরিকে আমি কি করে রিডিউস করব? সে তো তোর বডিতে কোথাও না কোথাও একটা জায়গা নিয়ে দখল করে বসে থাকবে, যে এতটা তো কাজে লাগেনি। যেমন আমরা এক্সট্রা টাকাটা পোস্ট অফিসে জমা রাখি বাড়ির উদ্বৃত্ত জিনিস, সেরকম শরীরও বাড়তি জিনিসটাকে ফ্যাট হিসাবে সঞ্চয় করে রাখবে। সেই ফ্যাট আগামী দিনে তোকে ডিপোজিট দেবে, তোর হার্ট ডিজিজ করবে, তোর লিভার ডিজিজ করবে, এইসব তোকে ফেরত দেবে সুদে আসলে। আচ্ছা, সো কনসার্ন অ্যাবাউট পার্সোনাল অ্যাপিয়ারেন্স মে মেক দ্য অ্যাডোলেসেন্ট মোর কি আছে reluctant and participant in activities like dance and sports that control weight. একটা সময় পর দেখা যায় যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মেয়েরা বা ছেলেরা প্রচুর মোটা হয়ে যাচ্ছে, ওয়েট কন্ট্রোল করতে পারছে না, তখন তারা কোথায় যায়? স্পোর্টসে যায়, যোগাতে যায়, ড্যান্সে যায়, জুম্বা করতে যায়, দিয়ে ওয়েট রিডিউস করতে চায়। এত কিছু করলো, তারপর বন্ধুদের সাথে দল বেঁধে সন্ধেবেলায় একটা ভালো মোটা দুধের চা বা ফুচকা বা ম্যাগি বা যা হোক একটা রাস্তার ধারে চপ মুড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে এলো। বাহ, জুম্বাও হয়ে গেল, ডান্সও হয়ে গেল, ভেরি গুড, ওয়েট লস হয়ে গেল। ওয়েট লস যেটুক যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আবার ম্যাম বেশি জিমে যাচ্ছে। ওই তো জিম, ওইটাই তো বলছি, জিমে গেল, ওয়েট ঝরালো, ঘাম ঝরালো, তারপর রাস্তায় আসার পথে ভালো, ঠিক দেখবি জিমের দোকানের পাশে ভালো ভালো রেস্তোরাঁ থাকে, এগুলো এরকম ভাবেই এগুলো গড়ে ওঠে। একদিকে তুমি ওয়েট রিডিউস করো, একদিকে ওয়েট গেইন করো। ঠিক আছে, আমাদের বিষ্ণুপুরে আমি দেখেছি একটা জায়গায় ওপর তলায় জিম আর নিচের তলায় বড় রেস্তোরাঁ। ঠিক আছে, এখানে খাও আর ওখানে ওয়েট ঝরাও। তো এরকম অনেক জায়গায় তোরা দেখতে পাবি, চোখ কান খোলা রাখলে অনেক কিছু দেখতে পাবি। এই জায়গাগুলো তোদেরকে কাউন্সিলিং এর সময় এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আদার কজ অফ ওবেসিটি মে বি ফ্যামিলি হ্যাবিট, অনেক সময় জেনেটিক টেন্ডেন্সি থাকে। ইমোশনাল স্ট্রেস, যারা ভীষণ ইমোশনালি স্ট্রেস হয় তারাও অনেকে বলেন আমি কিছুই খাই না তাও মোটা হয়ে যাচ্ছি। তো এই ইমোশনাল স্ট্রেস থেকেও লোকে স্ট্রেসে থাকলেও অনেকে মোটা হয়ে যায়, অনেকে রোগা হয়ে যায়, অনেকে মোটা হয়ে যায়। অ্যান্ড হরমোনাল ইমব্যালেন্স, যেমন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়, লোকেরা মোটা হয়ে যায়, হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে মানুষজন রোগা হয়ে যায়। তো হরমোনাল ইমব্যালেন্স থাকলেও এই সমস্যাগুলো হতে পারে। এগুলোকে তো কন্ট্রোল করার জন্য তখন বিভিন্ন রকম ডক্টরস দের পরামর্শ নিতে হবে, ডায়েটিশিয়ানদের পরামর্শ নিতে হবে। তাহলে আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, আগে আমাকে জানতে হবে যে আমাকে কিভাবে আমার ডায়েটটা হওয়া উচিত। সেই কাউন্সিলিং পার্টটা ডায়েটিশিয়ানরা কিন্তু করে থাকে, সেই জায়গাটাকে আমাদের নিজেকে আগে ভালো করে বোঝাতে হবে বা জানতে হবে, তারপর বোঝাতে হবে। দেন আসছি আমি তিনটে এই সময় বড় সমস্যা বলেছিলাম, ইজ এ রেকগনাইজ ইন দিস প্রবলেমস। দেখা গেছে যে তিনটে সমস্যা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা আর বিইং ইটিং ডিসঅর্ডারস। অ্যানোরেক্সিয়া নার্ভোসা কেন হয় ভালো করে বুঝবি, যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এই ডিজিজটা তিনটে আমরা ভাগে ভাগ করেছি। একটা হলো ফিজিক্যাল সাইন্স, তার বডিতে এই সাইন গুলো দেখে আমি বুঝবো তার অ্যানোরেক্সিয়া নার্ভোসা হচ্ছে। আর দেখবো ফুড অ্যান্ড এক্সারসাইজ হ্যাবিট, কি ধরনের খাবার সে খাচ্ছে।
আর সাইকোলজিক্যাল সাইন কি কি তার মধ্যে মানসিক পরিবর্তন ঘটছে। চলো দেখা যাক। Maximum adolescent girl are suffer from three kinds of disorders. Number 1, anorexia nervosa. প্রথমে আমরা এটা দেখতে পাই আর্লি টু মিডিল অ্যাডোলেসেন্স। এই 10 থেকে 19 বছর এই বয়সটাকে বলা হয় কি বললাম অ্যাডোলেসেন্স। এই বয়সটা তিনটে ভাগ। তিনটে ভাগ কি কি না, তিনটে ভাগের মধ্যে একটা ভাগ এই 10 থেকে 13, এটা হলো আর্লি অ্যাডোলেসেন্স। 14 থেকে 16 এটা হলো মিড অ্যাডোলেসেন্স। 17 থেকে 19 এটা হলো লেট অ্যাডোলেসেন্স বা হ্যাঁ লেট অ্যাডোলেসেন্স। তাহলে এখানে বলেছে আর্লি আর মিডিল, এই দুটো সময়ে এটা দেখা দেয়। এক্সট্রিমলি থিন, প্রচন্ড রোগা পাতলা। র্যাপিড লস অফ ওয়েট, একদম ওয়েট ফোয়েট ঝরে গেছে, একদম কিছুই নেই শরীরে, ঠিক আছে। লস অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড, ঠিকঠাক পিরিয়ডটাও হয় না। ডেভেলপমেন্ট অফ ল্যানুগোএফাইন। ল্যানুগোএফাইন মানে অনেকের বডিতে দেখবি তোরা খুব মোলায়েম এক ধরনের লোম থাকে, যেটা বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরোয় তার বডিতে একটা হালকা মোলায়েম লোম থাকে না পিঠে হাতে, এটা এই বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এইরকম একটা লোম বডিতে দেখা যায়, হাত দিলে আমরা একটা ফিল করব সফটনেস। ব্রাউনি হেয়ার অর আর্মস, আর্মস মানে বগলে হালকা একটা লেয়ার মানে হেয়ার তৈরি হতে থাকে। ব্রাউনি মানে কি হবে, এটা ওই ব্রাউন ব্রাউন কালারের আমাদের যে আর্মের তলায় আর আন্ডার আর্মস আমরা যেমন ওয়াশ করি, তো এটা খুব কম বয়সে এই বাচ্চাদের তৈরি হয়ে যায়। লেগস, পায়েও দেখা যায় এই লোমগুলো। সামটাইমস চিক্স, চিককে মানে এই থুতনিতে, এখানেও এই লোমগুলো দেখা যায়। কমপ্লেন্টস অফ নাসিয়া, ব্লোটিং, কনস্টিপেশন, এই সমস্যাগুলো হয়। এইগুলো দেখলে শুনলে আমরা বুঝতে পারবো সি সাফার ফ্রম দ্য সি অর হি অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তো কি ধরনের খাবার সে খায় যার জন্য এগুলো হয় না, দেখা গেছে যে কুকিং ফর আদার অর অবসেসিং অ্যাবাউট ফুড বাট নট ইটিং, সে লোকের জন্য রান্না করতে ভালোবাসে বাট নিজে খেতে ভালোবাসে না বাড়ির তৈরি খাবার। বাড়িতে রান্না করে দেয়, বাড়িতে রান্না হচ্ছে সেটা এনজয় করছে, খাবার সার্ভ করছে, বাট সে নিজে খাবারটা খাবে না। Rigidly avoiding specific food or whole categories of food like dairy, meat, fat. Rigid avoiding মানে খাবো না, মানে খাবো না, কিছুই খাবো না, দুধ খাবো না, ডিম খাবো না, কিচ্ছু খাবো না, অথচ বাইরে গিয়ে সব খাবো। Refusing to eat, denying hunger, eating tiny portion of food. Refusing to eat মানে খাবার পরিহার করা। মা রুটি দুধ রুটি খেতে দিয়েছে, ছানা রুটি খেতে দিয়েছে, রেগে খাবারটাকে সরিয়ে দিয়ে 4টে লেজের প্যাকেট চিবি চিবি খেয়ে নিল, ব্যাস ক্যালোরি তো পেয়ে গেল শরীরে, এনার্জি তো পেয়ে গেল। ডিনাইং হাঙ্গার, খিদে পেয়েছে তবুও স্বীকার করবে না যে আমার খিদে পেয়েছে। এই সমস্যা তোরা অনেকের দেখতে পাবি, অনেক বাচ্চাদের মধ্যে আছে সারাদিন একবারও বলে না যে খিদে পেয়েছে। ইটিং টিনি পোর্শন অফ ফুড, খাবারের টুকরো খুঁটে খুঁটে খায় একদম পাখির মতো, ঠিক আছে। ধর তুই ওকে কি বলবো চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছিস, তো স্যান্ডউইচের ভেতর থেকে চিকেন গুলো তুলে তুলে খেয়ে নেবে, বাকিটা ফেলে দেবে, ওকে। তো এক্সারসাইজিং এক্সেসিভলি, প্রচন্ড পরিশ্রম করে অথচ খাবার খায় না। Possessing in depth knowledge of calorie and fat in foods, খুব ভালো করে জানে কোন খাবারে কি আছে, কোন খাবারটা খাওয়া ভালো, তবুও সে খাবে না। Consuming odd food combination, odd food মানে উল্টো পাল্টা খাবার খাওয়া। ধর এইমাত্র ম্যাগি খেলো, তারপরে হয়তো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল, তারপরে একটা আইসক্রিম খেয়ে নিল, এরকম অড কম্বিনেশন খাবার সে কনজিউম করে। এক্সিবিটিং রিচুয়ালিস্টিক ইটিং বিহেভিয়ার, এটার মানে কি, এটার হলো অনেকের বাড়িতে না অনেক রকম সামাজিক আচরণ বিধি থাকে, যেমন এই বটিতে পেঁয়াজ কাটা যাবে না, ওই ছুরি দিয়ে এটা কাটা যাবে না, থাকে না অনেকের বাড়িতে, এটা নিরামিষ বটি, এটা আমিষ বটি, এই জায়গায় এই বাসনটা এখানে হাত দিবি না, তো সেই জায়গাগুলো এদের মধ্যে গড়ে ওঠে। অ্যাভয়েডিং সোশ্যাল ইন্টারভেনশন বিকজ অফ ফুড দ্যাট মাইট বি সার্ভ, অনেক জায়গায় না তারা খেতেই যায় না, মানে ভাবে যে আমাকে কোন থালা বাটিতে লাগিয়ে আমাকে খেতে দিয়ে দিল, মানে একটু যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ছুচিবাই, সেই ছুচিবাই টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, ঠিক আছে। এইগুলো ওই জন্য তারা সোশ্যাল গ্যাদারিং তারা অ্যাভয়েড করে, কোনো বিয়ে বাড়ি খেতে যাবে না, কোনো অন্নপ্রাশন খেতে যাবে না, মানে অদ্ভুত তাদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়।
আচ্ছা, দেন বলছে সাইকোলজিক্যাল সাইন কি হয়, ফিলিং ফ্যাট, শুধুই তাদের মনে হচ্ছে আমি গেনিং ওয়েট বেড়ে যাচ্ছে। তারপর ডিস্টোরেটেড বডি ইমেজ, দেখতে খুব খারাপ হয়ে যাচ্ছি, আমাকে লোকে বাজে বলবে, এই জন্য না খেয়ে দিয়ে রোগা হওয়ার ইচ্ছে। অদ্ভুত তাদের সাইকোলজিক্যাল একটা এরকম কি বলবো, সাইকোলজিক্যাল একটা ফিলিং তাদের মধ্যে গড়ে ওঠে। এক্সেসিভ প্রিঅকুপেশন উইথ ওয়েট, ফুড, এক্সারসাইজ অ্যান্ড ডায়েটিং, বোঝা গেছে প্রচন্ড মাত্রায় তারা ডায়েটিং করে, এক্সারসাইজ করে, খাবারের প্রতি কনসার্ন এবং ওয়েটকে রিডিউস করে। সোশ্যাল উইথড্রল, সারা সামাজিক সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নেয়, ডিপ্রেশনে ভুগতে থাকে, মুডিনেস, তেজ, রাগ এরকম তাদের মধ্যে হয়ে যায়। ইমোশনাল উইথড্রল, নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। দেখতে পাচ্ছিস স্লাইডটা? হ্যাঁ ম্যাম। ওকে। পারফেকশনিজম মানে আমি একদম যেটা চাইছি সেটাই, আমি 30 কিলো ওয়েট রাখতে চাই মানে 30 কিলোই রাখবো, 35 কিলো হলে আমি সব খাওয়া বন্ধ করে দেবো, অনশনে চলে যাব, উপবাসে চলে যাব, এরকম তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি কাজ করে। ঠিক আছে। রিফিউজাল টু অ্যাডমিট ইটিং প্যাটার্ন অ্যান্ড অ্যাবনর্মাল, অর্ধেক খাবারকে নিজের ইচ্ছে মতো রিফিউজ করে দেয়, ঠিকঠাক মতো খায় না, এই নানা রকম অদ্ভুত ধরনের সমস্যা দেখা দেয়। লো সেলফ এস্টিম, নিজের একটা হীনমন্যতায় ভোগা, নিজের প্রতি কোনো কি বলবো সেলফ যে কনফিডেন্ট সেটা তাদের ভীষণ কম থাকে, নিজের আত্মসংযম সেটাও খুব কম থাকে। বাড়িতে মাকে বললো যে আমি ডিম খাবো না, আর বাইরে গিয়ে দেখা গেল এগরোলের ভেতর ডিম দিয়েছে, বা ডিম এখন তো ম্যাক্সিমাম খাবারই এগ দিয়ে তৈরি হয়, বা একটা কেক বা পেস্ট্রি খেয়ে নিল, সেটাও হয়তো উইথ এগ, সেগুলো খেয়ে নিল, তাহলে মাকে রাগ দেখালো, ডিম সেদ্ধ খেলো না, বাইরে গিয়ে ডিমের যত রকম আইটেম হয় সবই খেয়ে ফেললো, নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না। ফ্যাটিক অর উইকনেস ডিউ টু ম্যালনিউট্রিশন, এই বয়সী বাচ্চারা ভীষণ ঝিমুনি মানে উইকনেস, ফ্যাটিক এই ধরনের সমস্যা দেখা দেয়, কারণ কিনা দে সাফার ফ্রম দ্য ম্যালনারিশড। ক্লিয়ার হয়েছে এটুকু যে অ্যানোরেক্সিয়া কখন হয় অ্যাডোলেসেন্টদের, কোন চিহ্নগুলো দেখে তোরা বুঝবি সাইন সিমটমস এদের অ্যানোরেক্সিয়া হয়েছে, এটা অ্যাডোলেসেন্টদের একটা কমন প্রবলেম। বোঝা গেছে? এরকম 3টে প্রবলেম হ্যাঁ আছে। ম্যাম। আর একটা আজকে আমরা পড়বো, দিয়ে আজকে আমরা ক্লাসটা এন্ড করব, আমরা পরের দিন বাকিটা পড়বো। এটুকু যেন তোদের পড়া রেডি থাকে প্রত্যেকের। বুলিমিয়া নার্ভোসা, বুলিমিয়া নামটা শুনে কি কিছু গেস করতে পারছিস? কখনো শুনেছিস নামগুলো? হ্যাঁ ম্যাম, ওই আপনি এনএসএস এর ওই ইয়েটাই বুঝিয়েছিলেন, অ্যানোরেক্সিয়ার বুলিমিয়াটা, জাস্ট মানে ওই মানগুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নামগুলো শুনেছিলাম আগে একবার, তাহলে পড়া কোথায় কখন কাজে লেগে যায় দেখছিস তো, তুই তো মানে ফার্স্ট ইয়ারে হ্যাঁ ম্যাম। শুনেছিলিস। হ্যাঁ ম্যাম। আচ্ছা চল, এখন এখন আমরা এবার দেখব যে বুলিমিয়া নার্ভোসা হলে ফিজিক্যাল কি কি সাইন দেখা দিচ্ছে। না, অনসেট অফ লেট টিনস, আগেরটা কি ছিল? মিডিল অ্যান্ড বলো আর্লি। মিডিল অ্যাডোলেসেন্স। ভেরি গুড, মিডিল অ্যান্ড আর্লি। এখন দেখ বুলিমিয়া কাদের মধ্যে দেখা দেয়, না লেট টিন মানে লেট অ্যাডোলেসেন্স। ওকে, এই সময় কি হয় তাদের মধ্যে, আফটার ওয়েট লস অর ডায়েটিং অ্যাটেম্পটস, তারা অফেন কখনো কখনো তারা ভাবে আমাদের ওয়েটটা লস করতে হবে এবং ডায়েটিংটা শুরু করতে হবে। ইউজুয়ালি নিয়ার আইডিয়াল বডি ওয়েট, তারা আইডিয়াল বডি ওয়েটের কাছাকাছি আছে, বাট অফেন উইথ ওয়েট ফ্লাকচুয়েশন, কখনো কখনো বাড়ছে কখনো কখনো কমছে। ইট ভেরি লার্জ মিল, মাঝে মাঝে অনেকটা বেশি খেয়ে ফেলে, বাট উইদাউট গেনিং ওয়েট, আবার ওয়েট কিন্তু অনেকটা খাওয়ার পরেও বাড়ছে না। অনেকের বন্ধুরা থাকে না, দেখবি আরে এত খাবার খাচ্ছিস তাও মোটা হচ্ছিস না, আবার অনেকে খুব কম খাবার খায় তাতেও ভীষণ মোটা হয়ে যায়। তো এই জায়গাগুলো কিন্তু এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের বডিতে দেখা দেয়, প্রচুর খাবার খাচ্ছে তাও মোটা হচ্ছে না, কি অদ্ভুত অবস্থা। তো এই সময় মেনলি যেটা হয় ক্যালকুসেস কি হচ্ছে না, ক্যালসিফাইড টিস্যুর মধ্যে কি হয়, অন ব্যাক অন হ্যান্ডস মানে হাতের পিছনের দিকে
অনেকের না তোরা দেখতে পাবি, পায়েও দেখতে পাবি ক্যালকুলাস মানে জমা হতে থাকে, মানে বেশি মাত্রায় যারা এই সময় প্রোটিন খাবার খায়, ক্যালসিয়াম খাবার খায়, তাদের বডিতে অনেক সময় তোরা দেখতে পাবি পায়ের বুড়ো আঙুলে, হাতের আমাদের যে জয়েন্ট গুলো আছে আঙুলগুলো, সেই জয়েন্টে অনেকে না অনেক সময় গাঁটে ফুলে ওঠে, গোল মতো দেখবি শক্ত একটা হাড় গজিয়ে ওঠে, অনেকের খুব ব্যথা হয়, পেন হয়, পায়ের তলাতেও হতে থাকে, ঠিক আছে, হাতের তলাতেও হতে থাকে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু এখান থেকে তৈরি হয়। তোরা কি দেখেছিস কখনো এরকম? ম্যাম। দেখিসনি কারো হাতে পায়ে? আচ্ছা, এরকম দেখেছিস হাত তোরা অনেক সময় অনেক দিন ধরে পেন লিখছিস, হাতে কড়া পড়ে গেছে, এটা দেখেছিস? হ্যাঁ ম্যাম, আমার হাতেই হয়ে আছে। হয়ে আছে তো? আচ্ছা, আমারও মাঝে মাঝে, আমি যখন খুব ছোটবেলায় যখন অনেক লিখতাম, আমার এই বুড়ো আঙুলের যে পাশের আঙুল তর্জনীটা, সেখানের যে হাড়টা সেখানটা অনেক সময় না ব্ল্যাকিশ হয়ে থাকতো, মানে এতক্ষণ পেন ধরে থাকতাম যে ওই জায়গাটা কালো হয়ে যায়, যেটাকে আমরা কড়া পড়া বলি। ঠিক সেই হ্যাঁ ম্যাম। কন্ডিশন কিন্তু অনেক সময় হয়ে যায়, এটাকে ম্যাম, ক্যালাস। আমার মিডিল ফিঙ্গারে হয়ে আছে। হ্যাঁ, অনেকের হয়, আমি সেটাই বলছি, চোখে দেখলে তোদের বুঝতে পারবি যে ম্যাম কি বলছে, এই ক্যালাস তৈরি বলে, এটা তাদের বডিতে হতে থাকে অনেক সময়। আচ্ছা, ডেন্টাল এনামেল এরোশন, দাঁতের ক্ষয়, ক্যাভিটিস হয়ে থাকে। ফ্যাটিগ অর উইকনেস ডিউ টু ম্যালনিউট্রিশন, বিকজ দে আর সাফার ফ্রম দ্য ম্যালনিউট্রিশন, কারণ কোনো এনার্জি তাদের বডিতে কি হয় না, প্রপার ইনটেক তারা করছে না। অ্যান্ড ইররেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ডস, এগুলো বুলিমিয়া নার্ভোসাতে দেখা দেয়। ফুড অ্যান্ড এক্সারসাইজ হ্যাবিট, তারা তাদের কেমন হ্যাবিট আছে সেটা আমরা এবার দেখে নিই। ফ্রিকুয়েন্ট বিং ইটিং, যখন মন যাচ্ছে একটু একটু করে খাবার খাচ্ছে। স্ট্রিক্ট ডায়েটিং ফলোড বাই বিগিনার্স, হঠাৎ করে একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করা শুরু করে দিল, প্যালিও ডায়েট, কিটো ডায়েট, তারপর আরো কি সব ক্র্যাশ ডায়েট, কোথায় শুনেছে কোনো পেপারে, চতুষ্পর্ণী ম্যাগাজিন বিভিন্ন রকম আছে, কোনো ইউটিউবারের কাছে শুনেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছে যে এ 7 দিনে 15 দিনে এত ওয়েট কমিয়ে দিচ্ছে ক্র্যাশ ডায়েট ফলো করে। Then and they say start from the crash diet and say he or she feeling very ill, হসপিটালাইজড, এরকম কন্ডিশনও কিন্তু আমাদের দেখতে হয়। তো সেই জায়গাগুলো এদের মধ্যে হঠাৎ করে ঘটে যায়। লিভিং রুম আফটার ইটিং অফেন টু বাথরুম, অনেক সময় লিভিং রুম থেকে খাবারটা মুখে নিয়েছে, দৌড়ে গিয়ে বাথরুমে স্নান করবে, খাবারটা খেয়ে ঢুকে পড়লো, এত হারি আপ থাকে এরা। Purging via diuretics, laxative, emetics such as syrup or ipecac, এনামেস, এরা প্রত্যেকে হলো ল্যাক্সেটিভ। ধর বন্ধুদের সাথে গেছে, বিয়ে বাড়িতে গেছে, প্রচুর খাবার দাবার খেয়ে ফেলেছে, মনে মনে এত হীনমন্যতায় ভোগে, এই বুঝি আমার ওয়েট 2 কিলো বেড়ে গেল, সাথে সাথে তারা এই সব খেয়ে গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করে, যে খাবারটা খেয়েছে সেটা বের করে দেয়। এটা তোরা যদি ওই সময়ের আমার কথা শুনে থাকিস দেখবি অনেকটা রিলেট করতে পারবি যদি মনে থাকে। আমি বলেছিলাম ওখানেও যে গলায় আঙুল ঢুকিয়ে বমি করে দেয়, যে খাবারটা খেয়েছে সেই খাবারটা এক্সেস খাবারটা বের করে দেয়। ল্যাক্সেটিভ খেয়ে প্রচুর স্টুলকে বের করার চেষ্টা করে। ডাইউরেটিক্স খেয়ে প্রচুর ইউরিন বের করার চেষ্টা করে যাতে বডি ওয়েট কমতে থাকে। এগুলো তোরা যারা ম্যারাথন খেলোয়াড় থাকে অলিম্পিয়াডে, তারা এইসব ধরনের জিনিস অনেক সময় ইউজ করে, তোরা মানে জানবি, মানে খেলাধুলা জগতে যারা থাকে তারা জানবে। তো এইভাবে তারা ওয়েট রিডিউস করে। তো হিন্ডিং ইটিং ফ্রম আদার্স, অনেক সময় কারো থেকে লুকিয়ে খাবার খাওয়ার একটা প্রবণতা থাকে, কে দেখলে আমাকে কি বলবে, আমি লুকিয়ে খাবারটা খেয়ে নিই, এরকম একটা ব্যাপার থাকে। অ্যাভয়েডিং সোশ্যাল ইনভিটেশন বিকজ অফ ফুড দ্যাট মাইট বি সার্ভ, এই বললাম বিভিন্ন গ্যাদারিং তারা অ্যাভয়েড করে, আর লুকিয়ে খাবার খাওয়ার একটা প্রবণতা থাকে, আবার এই ভয়টাও থাকে খেলে যদি আমার ওয়েট বেড়ে যায়, এই সমস্যাটাও তাদের মধ্যে থাকে। সাইকোলজিক্যাল সাইন কি হয় না, এক্সেসিভ প্রি অকুপেশন উইথ ওয়েট, ফুড, এক্সারসাইজ অ্যান্ড ডায়েটিং, এই যে বললাম প্রচন্ড পরিমাণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কি খাবো কি খাবো না, প্রচন্ড এক্সারসাইজ করছে, ডায়েটিং করছে, এই একটা তাদেরকে একটা সমস্যার মধ্যে দিয়ে তারা চলতে থাকে।
ফিলিং আনকমফোর্টেবল ইটিং ইন ফ্রন্ট অফ আদার, কারুর সামনে খেতে লজ্জা পায়। ফিলিং আউট অফ কন্ট্রোল হোয়েন ইটিং অ্যান্ড আনএবল টু স্টপ বিং, এদের মধ্যে যখন তারা ভালো খাবার খায় নিজেদের কন্ট্রোল করতে পারে না, প্রচুর খেয়ে ফেলে, তখন তাদের পরে মনে পড়ে এই মা এত খেয়ে নিচ্ছে আমি তো মোটা হয়ে যাব, তখন গলায় আঙুল দিয়ে বমি করে। ডিপ্রেশন, লনলিনেস, সেম ফিলিং অফ এমটিনেস, এগুলো তাদের মধ্যে গজায়, ভীষণ হীনমন্যতায় ভোগে, একাকিত্ব ফিল করে, লনলিনেস ফিল করে, একটা নিজেকে খালি খালি ভাব তাদের মধ্যে লাগে, এগুলো সব কিন্তু মানসিক সমস্যা। অ্যালকোহল আর ড্রাগ কখনো কখনো তারা ইউজ করে বসে পার্সোনাল প্রবলেম রিলিভ করার জন্য। রিয়েলাইজেশন দ্যাট ইটিং প্যাটার্ন আর অ্যাবনর্মাল, তারা বুঝতে পারে আমি যেটা করছি একদম ঠিক কাজ করছি না, কিন্তু সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারে না, সো কল তাদেরকে নিয়ে আসা হয় ডায়েটিশিয়ানদের কাছে। লো সেলফ এস্টিম, নিজের মধ্যে আত্মসংযম থাকে না, হয়তো বললো আমি 7 দিন বাইরের খাবার খাবো না, আবার দেখা গেল আজকে বলেছে আজকেই সন্ধ্যেবেলা সে খেয়ে ফেলেছে, এই সমস্যাটা তাদের মধ্যে থাকে। তো যেটুকু পড়লে সেখান থেকে কারো কিছু ডাউট থাকলে বল, আমরা বাকি জায়গাটা আমরা পরের দিন পড়বো। ম্যাম একটা কোশ্চেন আছে। বল। ম্যাম ক্র্যাশ ডায়েট মানে বুঝতে পারতে পারলাম না। হ্যাঁ, কিটো ডায়েট শুনেছিস না? কিটো ডায়েট, হ্যাঁ ম্যাম। আচ্ছা কিটো ডায়েট কাকে বলে বল? ম্যাম ওই লো কার্বোহাইড্রেটটা যে খাবারে থাকে সেটাই কিটো ডায়েট। হ্যাঁ, কার্বোহাইড্রেট কম থাকবে, প্রোটিন ফ্যাট বেশি থাকবে। প্রোটিন ফ্যাট বেশি থাকবে। একদম। ক্র্যাশ ডায়েট হলো অনেক জায়গায় তোরা দেখবি 7 দিনে 15 কিলো ওয়েট কমান, দেখেছিস এরকম অ্যাড? 7 ডে and you হ্যাঁ lost 15 কেজি ওয়েট, মিরাকেল, এরকম একটা বড় সড়ো অ্যাড দেয় বিভিন্ন জায়গায়। তো ক্র্যাশ ডায়েট হলো এমন একটা ডায়েট যে ডায়েটটাই ইনস্ট্যান্ট ওয়েট কমিয়ে ফেলা সম্ভব হয়। ক্র্যাশ ডায়েট অ্যাকচুয়ালি র্যাপিড ওয়েট যারা লস করতে চায় তাদের ক্ষেত্রে মানে ক্যালোরিটাকে টোটালি, ধর তোর 1500 কেসিএল তোর পার ডে দরকার, সেটা সেখানে তোকে 500 কেসিএল দেওয়া হচ্ছে, মানে না খাইয়ে মেরে দেওয়ার মতো অবস্থা, এটাকে বলে ক্র্যাশ তাহলে ডায়েট। এই ডায়েটটা তো ভালো না। একদম ভালো না, একদম ভালো না। এবং এই ডায়েটটা কারা ইউজ করে? অ্যাডোলেসেন্সরা, কারণ তাদের বোধ বুদ্ধি নেই। হুম, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বল। আচ্ছা, না ম্যাম ওটাই জানার ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটুকু পড়ালাম সেটুকু মাথায় ঢুকেছে? হ্যাঁ ম্যাম। হুম, স্টাডি মেটেরিয়ালটা খাতা তে লিখে নিবি, আর এই পড়াটা আজকের মধ্যে রেডি পড়ে নিবি, একবার দেখবি রেডি হয়ে গেছে। আর হ্যাঁ কালকে, ম্যাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আর কোনো কোয়েশ্চেন নেই তোদের? ম্যাম আপাতত নেই। ঠিক আবার আছে, ভিডিওটা দেখলে যদি আবার মাথায় আসে তখন ম্যাম আপনাকে জিজ্ঞেস হ্যাঁ করবো। ঠিক আছে, ওকে।